নমস্কার, শুরু করছি আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান লাইভ ইন ফুল জ্যোতিষ শাস্ত্র অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা প্রত্যেকেই টিভির ওপারে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 2024 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত নিউ দিল্লি থেকে কৃষ্ণমূর্তি বিশেষজ্ঞ অত্যন্ত খ্যাতি সম্পন্ন সুব্রত চক্রবর্তী, যিনি ওয়ান টাইম রেমেডি এবং লাইফ টাইম বেনিফিটে বিশ্বাসী। ইতিমধ্যেই তিনি অল ইন্ডিয়া অ্যাস্ট্রো প্রমিস তন্ত্র রিসার্চ সেন্টারের যিনি কর্ণধার প্রতিষ্ঠাতা এবং যিনি সেখানকার শিক্ষকও। আমরা অনেক অনেক স্বাগত জানিয়ে নেব সুব্রত চক্রবর্তী। দাদা, অনেক স্বাগত আপনাকে আপনাদের আজ চ্যানেলে। নমস্কার। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 গ্লোব টিভিতে, এছাড়া প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 আপনারা দেখতে পান গ্লোব টিভিতে। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে দেখতে পান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনার বাড়িতে বসে বা মোবাইলে অথবা ইউটিউব থেকে লাইভ দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই অনেক গ্লোব টিভি টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভির কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে ত্রিপর্ণা মুখার্জি, ত্রিপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো আজকে আমি ভাবছি যে বিষয়টাকে নিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে শত্রুতা নিয়ে। তো আমার অনুষ্ঠান গ্লোব টিভিতে আপনারা প্রত্যেকেই দেখছেন গ্লোব টিভির জন্মলগ্ন থেকে, অর্থাৎ গ্লোব টিভি 2015 সালে যখন লঞ্চ করেছিল সেই সময় থেকেই কিন্তু সুব্রত চক্রবর্তী কন্টিনিউ এখনও পর্যন্ত এই দুটো দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার দিন লাইভে কিন্তু আপনারা পেয়ে যান। অর্থাৎ আপনারা গ্লোব টিভিতে অনেক জ্যোতিষীদের দেখেছেন যারা হয়তো বিভিন্ন রকম অনুষ্ঠান করেছেন, আবার ছেড়েও দিয়েছেন, কিন্তু সুব্রত চক্রবর্তীর অনুষ্ঠান গ্লোব টিভির জন্মলগ্ন থেকে, অর্থাৎ যবে থেকে গ্লোব টিভির সূচনা হয়েছিল তখন থেকেই কিন্তু আমার এই দুটো দিন, তবে মাঝখানে একটা লাইভ আমার ছিল মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা, ওটা আমি চেঞ্জ করে সোমবার দিন করে নিয়েছিলাম। তো সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন 2015 সাল থেকে কন্টিনিউ 2025 এখনও পর্যন্ত আপনারা কিন্তু লাইভ দেখতে পান। সোমবার দিন দুপুর 2:45 এবং বৃহস্পতিবার দিন দুপুর 2:30 এবং অন্য আরেকটি মিডিয়াতে আপনারা লাইভ পান রবিবার দিন দুপুর 2:45। এছাড়া আমার অনুষ্ঠান যারা মিস করে যাচ্ছেন, আপনারা কিন্তু যে কোনো সময় আপনারা আপনাদের কাজের অবসরে ইউটিউব অথবা ফেসবুকে গিয়েও কিন্তু, অর্থাৎ গ্লোব টিভির যে পেজ রয়েছে অথবা গ্লোব টিভিতে ইউটিউব পেজ রয়েছে অথবা আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অনুষ্ঠানগুলোকে আপনারা ফলো এবং আপনাদের কাজের অবসর সময়ে দেখতে পারেন। আমার কাছে অনেক বন্ধুরাই ফোন করেন এবং আমি যে অনুষ্ঠানগুলো করে থাকি আপনাদের কিন্তু চয়েসের ওপর, যে আপনারা কি জানতে চাইছেন, তো সেই বিষয়ের ওপর জোর দিয়েই কিন্তু আজকে অনুষ্ঠানটা করা। আজকে আমাকে যারা জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যাদবপুর থেকে দেবাশিস মণ্ডল, পূর্ব বর্ধমান থেকে দেশমুখ খামারু এবং পশ্চিম মেদিনীপুর থেকে গণেশ সাহা, আপনারা জানতে চেয়েছিলেন যে শত্রুতা নিয়ে আমরা কিন্তু জেরবার, শত্রুতা নিয়ে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাদের এই শত্রুতা কেন হয়ে থাকে তার জন্য যদি একটু আলোচনা করেন। আজকের বিষয়টাও রেখেছি কিন্তু শত্রুতার ওপরে। দেখুন, আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কিন্তু শত্রুতা জায়গা তৈরি হয়ে থাকে। আমরা অনেক সময় কিন্তু এই শত্রুর জ্বালায় কিন্তু জেরবার হয়ে পড়ি এবং শত্রুতার জন্য মাঝে মধ্যে কিন্তু আমাদের মধ্যে নানা রকম অশান্তির জায়গা তৈরি হয় এবং আইন জটিলতাও কিন্তু তৈরি হয়ে থাকে। কেন এই শত্রুতা হয়ে থাকে? সাধারণত দেখবেন আমরা সবসময় একটা কথা বলি যে শত্রুতা যখন তৈরি হচ্ছে তখন কিন্তু মানুষের মানসিক জায়গা কিন্তু অত্যন্ত ভেঙে পড়ে। অর্থাৎ আপনি হয়তো আপনার নিজস্ব পাশের বাড়ির কোনো কারোর সঙ্গে এমন শত্রুতায় জড়িয়ে পড়েছেন যে আপনি হয়তো সেখানে টিকতে পাচ্ছেন না। তো আপনি যদি মনে করেন আপনার শত্রুকে কিন্তু আপনি জয় করতে পারেন, জন্মছকে কিছু কম্বিনেশন থাকে। সেটা কি না, সাধারণত প্রথমে আমি জেনে নেব শত্রুতা কেন তৈরি হয়। দুটো এক্সাম্পল দেবো। সেটা হচ্ছে, দেখবেন কারো জন্মছকে যদি জলরাশি অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এরকম করে কিন্তু আমাদের রাশির ভাগ থাকে, তাহলে সেই জলজ রাশিতে যদি বুধ এবং চন্দ্র যদি জলজ রাশিতে অবস্থান করে এবং এই বুধ এবং চন্দ্রের ওপর যদি রাহু দৃষ্টি বিনিময় হয়ে থাকে, তাহলে সেই জাতক এবং জাতিকার ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গা প্রচণ্ডভাবে তৈরি হয় এবং তারা কিন্তু শত্রুতায় জেরবার হয়ে থাকে।
এই একটা কম্বিনেশন থাকে। যাদের ক্ষেত্রে আমরা সবসময়তে জানি যে রিপু ভাব বা শত্রুতার ভাব আমরা ষষ্ঠ ভাবকে দেখি, তাহলে সেক্ষেত্রে কারো জন্ম ছকে যদি কিছুভাবে জলজ রাশিতে বুধ চন্দ্রের সঙ্গে ষষ্ঠ ভাবের সংযোগ হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সেই জাতক জাতিকার মধ্যেও কিন্তু শত্রুতার জায়গা তৈরি হয়। অর্থাৎ বুধ চন্দ্র জলরাশিতে অবস্থান করে যদি রাহুর দৃষ্টি বিনিময় হয় তাহলে শত্রুতা হয়ে থাকে। যদি বুধ এবং চন্দ্র জলরাশিতে অবস্থান করে ষষ্ঠ ভাবের সঙ্গে সংযুক্তিকরণ হয়ে থাকে বা ষষ্ঠভাবে নাক্ষত্রিক সংযোগ হয়, ষষ্ঠ ভাবের সঙ্গে দৃষ্টি বিনিময় হয়, সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু শত্রুতা জায়গা তৈরি হয়। এক্ষেত্রে বলে রাখি আরেকটা কম্বিনেশন, যাদের ক্ষেত্রে নবাংশচার যদি আপনি দেখতে পান যে নবাংশ ক্ষেত্রে আপনার নবম ভাব এবং লগ্ন ভাব এবং ষষ্ঠ ভাবের একত্রীকরণ হয় এবং সেখানে বুধ যদি এবং বৃহস্পতি যদি রেট্রোগ্রেড হয়, যদি লগ্ন ভাব সপ্তম ভাব এবং নবম ভাবের সংযুক্তিকরণ হয় এবং বুধ এবং বৃহস্পতি এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ বা দুটি গ্রহ যদি বক্রী অবস্থাতে থাকে বা বক্র অবস্থাতে থাকে বা রেট্রোগ্রেড অবস্থাতে থাকে, সেই জাতক জাতিকাদের মধ্যেও কিন্তু শত্রুতার জায়গা প্রচণ্ডভাবে তৈরি হয়। এবং যদি দেখতে পাওয়া যায় সেখানে বুধ ভালো নক্ষত্র পায়নি বা বৃহস্পতি খারাপ নক্ষত্র পেয়েছে, ভালো নক্ষত্র পায়নি, তাহলে কিন্তু আপনার সেই শত্রুতার জায়গা আইনি জটিলতায় চলে যেতে পারে এবং শত্রুতার দ্বারা আপনি কিন্তু ক্ষতি শিকার হবেন। অর্থাৎ শত্রুতার থেকে আপনি কিন্তু প্রচণ্ড পরিমাণে মারাত্মক আঘাত পর্যন্ত পেতে পারেন। এবং এখানে একটা জিনিস আমি বলে রাখি, যাদের ক্ষেত্রে একমাত্র একাদশ ভাব এবং নবম ভাব, আমরা একাদশ ভাবকে সবসময় বলি সফলতার ভাব, নবম ভাবকে বলি আপনার হচ্ছে ভাগ্যের জায়গা, তাহলে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে যদি লগ্ন ভাবের সঙ্গে একাদশ ভাব এবং নবম ভাবের সঙ্গে বৃহস্পতির সংযুক্তিকরণ থাকে সম্পূর্ণ চক্রম মতে ন্যাটাল চার্টে বা আপনার লগ্নগতভাবে দেখা গেল যে একাদশ ভাব নবম ভাবের সঙ্গে বৃহস্পতির একটা সংযুক্তিকরণ রয়েছে, তবে কিন্তু আপনি সেই শত্রুতার জ্বালা থেকে মুক্তি পেতে পারেন বা শত্রুতার হাত থেকে বাঁচতে পারেন। আজকে শত্রুতার হাত থেকে বাঁচার জন্য একটা ছোট্ট টোটকাও দিয়ে দেবো। তার আগে কোনো বন্ধু আছেন, একটা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ দিদি নমস্কার, আর দাদাকেও নমস্কার। আমি হুগলি জেলা থেকে ফোন করেছি। নমস্কার দাদা, বলুন। আর প্রথমেই বলি দাদা, আপনার কাছে আমাদের এখান থেকে একজন গিয়েছিল পরিচিত। আচ্ছা, গেল বছর ওই প্রতিকার করে মেয়ের ভালো জায়গায় কি হয়ে, আচ্ছা, ওই জায়গায় গিয়েছিল কোনো কাজ, আপনার কাছ থেকে প্রতিকার নিবেদন করে ওই ফলো হয়নি, আমার পাশে প্রতিকার করেছিল, ফলো হয়নি অবশ্যই। আচ্ছা আচ্ছা, ফলো হয়নি অবশ্যই, ভালো জায়গায় বিবাহ হয়েছে। হ্যাঁ, কলকাতা। বাহ বাহ বাহ, খুবই সুন্দর, ভালো লাগলো, বলুন। আজকে দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। একটু আপনার নামটা বলবেন। নাম হচ্ছে সুমন কুমার দাস। সুমন কুমার দাস। সুমন কুমার দাস, 16 জানুয়ারি 1982। আরেকবার দাদা। 1982, 16 জানুয়ারি। 16 জানুয়ারি 1982, দুপুর 12:30। দুপুর আর জন্মস্থান নদিয়া জেলা কল্যাণী। 12:30 নদিয়া জেলার কল্যাণী, তাই তো? শনিবার ছিল কি দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি সব লিখে নিচ্ছি, আপনি বলেন, আমি লিখে নিচ্ছি। রাশি লগ্ন কোন নক্ষত্র আমি জানি না। আচ্ছা শনিবার। আচ্ছা, 16 জানুয়ারি 1982 সাল দুপুর 12:30টায় জন্ম, তাই তো? শনিবার ছিল, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, জানা ছিল? না, আমি লিখে নিচ্ছি দাদা, লিখে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি এক এক করে আপনাকে। আপনার লগ্নটা হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র, আপনার সপ্তমী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, আপনার সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে সুকর্মণ যোগ এবং আপনার গণ হচ্ছে দেবারি অথবা রাক্ষসগণ। এগুলো কি জানা ছিল? হ্যাঁ, আমি লিখে নিলাম দাদা, আমি জানতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আপনার চার্টটা নিয়ে একটু আলোচনায় আসি। সেটা হচ্ছে, দেখুন আপনার জন্মছকটাতে যদি আপনি দেখেন আপনার শুক্র কিন্তু রেট্রোগেট বা বক্র অবস্থাতে রয়েছে, ঠিক আছে? এইটা অনেক ক্ষেত্রে কি করবে, আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা দিতে পারে, ঠিক আছে? আপনি কর্মজীবনে কিছু কি সমস্যার মধ্যে ভুগছেন এখন? আচ্ছা, অনেক সমস্যায়। আচ্ছা, কর্মজীবনটা নিয়ে একটা সমস্যার জায়গা আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আপনার জন্মছকে যেটা দেখা যাচ্ছে, যদি সম্পূর্ণ চক্রমটা দেখি, সম্পূর্ণ চক্রমে বৃহস্পতি রাহুর নক্ষত্র অবস্থান করছে, জন্মচাটেও তাই বৃহস্পতি রাহু নক্ষত্র অবস্থান করছে। সম্পূর্ণ চক্রমে নবম ভাবটা যথেষ্ট খারাপ
এবং লগ্ন কেন্দ্রিক বিষয়ে নবমের সঙ্গে একটা কম্বিনেশন হয়েছে, আপনার বর্তমানে কিন্তু মানসিক জায়গা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব যাবে এবং শরীর স্বাস্থ্যগত সমস্যা কিন্তু থাকবে। এবং যেহেতু দ্বিতীয়ের সঙ্গে কম্বিনেশন করছে, তাহলে কি হবে, অর্থনৈতিক জায়গায় প্রচণ্ড পরিমাণে একটা দুশ্চিন্তার জায়গা বা অর্থ নাশ হওয়া, এই সংযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং পারিবারিক জায়গা নিয়ে আপনার কিন্তু, অর্থাৎ বিশেষ করে আপনার যদি আশেপাশের আত্মীয় পরিজন থাকে বা পরিবার থাকে, তাদের নিয়ে কিন্তু একটা শত্রুতার জায়গা তৈরি হয়। আমি একটু আগে আলোচনা করছিলাম যে যাদের ক্ষেত্রে একদম, তো আপনার জন্মছকে যেটা দেখা যাচ্ছে যে বুধ এবং চন্দ্রের যা কম্বিনেশন, একটা জলজ রাশির সঙ্গে অবস্থান করছে এবং ষষ্ঠ ভাবাপন্ন বুধ, এই কম্বিনেশনটা আপনাকে অর্থনৈতিক জায়গায়, পারিবারিক শত্রুতা এবং কর্মজীবনে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তার জায়গা এবং কর্মজীবনে প্রচণ্ড চূড়ান্তির হয়রানির শিকার এটা কিন্তু করাবে। এইগুলো কি হচ্ছে, আমাকে একটু শেয়ার করবেন। এবার দাদা আমি বলছি মানে বিয়ের জায়গাটা তো অসম্ভব। 2014 সালে আমার বিয়ে হয়েছে। আমি বলে দিয়েছি পারিবারিক জীবন, আমি বলে দিয়েছি সেটা যে পারিবারিক জীবনে অশান্তি কিরকম দেখছে না দ্বিতীয় বিয়ের জায়গাটা। আর আমি মাঙ্গলিক কিনা, আর একটা প্রশ্ন আছে, মাঙ্গলিক কিনা। আচ্ছা, আর আমি কলকাতার তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছি। প্রথমে আমি বিদেশে, আমি ইন্ডিয়ায় কখনো কাজ করিনি। আমি রিসেন্ট ওই মার্চের 10 তারিখে চলে এসেছি সৌদি আরব থেকে। আগে দুবাই, কাতারে ছিলাম। এখন আবার নেক্সট বিদেশ যাত্রা কবে নাগাদ আছে, বুঝতে পেরেছেন? 1 বছর এই জবলেস হয়ে আছে, চূড়াতে বাড়ি। আর আপনি যে বলেন শত্রুতা, আমার নিজে ছোট কাকার সাথে একদম ওই প্যাটার্নাল প্রপার্টি নিয়ে, জমি জায়গা নিয়ে 2003 সাল থেকে মামলা চলছে। বেশ, আমি আপনাকে বলে দিয়েছি। প্রথমেই বলি আপনি বললেন যে মাঙ্গলিক কিনা। প্রথমে যেটা বলি, আপনি কিন্তু মাঙ্গলিক নয়। আপনার লগ্ন থেকে মঙ্গল অবস্থান করছে ষষ্ঠ স্থানে, কিন্তু এই যে মঙ্গল, শনি এবং চন্দ্র একত্রীকরণ, ঠিক আছে, আপনার ক্ষেত্রে পারিবারিক জীবন অশান্তি। এই যে পারিবারিক, বিশেষ করে সপ্তম ভাবকে আমরা তো দেখবো, আপনার ক্ষেত্রে অনেক জ্যোতিষীরা বলতে পারেন লগ্ন থেকে সপ্তমে বৃহস্পতি, বিবাহিত জীবন ভালো। কিন্তু আপনার ক্ষেত্রে এই যে বলুন নবমপতি লগ্নের সঙ্গে কম্বিনেশন এবং বুধ চন্দ্রর মধ্যে, আমি বলে দিচ্ছি, এক এক করে বলছি, আমি কম্বিনেশনগুলো নিয়ে বলি। দেখুন, আপনাকে তো আমি চিনি না, কিন্তু আমি বলবো কম্বিনেশন নিয়ে। আপনার এই কম্বিনেশন কেন আপনার ক্ষেত্রে পারিবারিক জীবন অশান্তি হলো, অর্থাৎ বৈবাহিক জীবনেই কেন প্রবলেম হলো, কেন ডিভোর্স হয়ে গেল। এবার মেন ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় বিবাহ আপনার ক্ষেত্রে সংযুক্তিকরণ রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে ওই যে একটু আগে বলছিলাম যে নবমপতির সঙ্গে লগ্নের সংযোগ এবং বুধের সঙ্গে ষষ্ঠের সংযোগ, বুধ আপনার ক্ষেত্রে জলরাশিতে অবস্থান, এই কম্বিনেশনটা আপনাকে তো আবার বিবাহ জীবন বা পারিবারিক জীবন যখনই তৈরি করবেন, আবার যখন বিবাহে বা দাম্পত্য জীবনে আসবেন, আবার সেই প্রবলেম দেবে। তাহলে এই জায়গাটার সলিউশনটা আপনাকে ফার্স্ট করতে হবে, বুঝতে পেরেছেন? প্রথম ভালো, যথেষ্ট ভালো। আপনি আবার, আপনাকে বলে দিচ্ছি, আপনি আবার বিদেশ যাত্রা করতে পারবেন। আমি আপনাকে, আপনার আবার বিদেশ যাত্রা হবে, কর্মজীবন নিয়ে আপনি কিন্তু আবার বিদেশে যেতে পারবেন। কিন্তু একটা কথা বলে রাখি, আপনি বিদেশে থাকলেও সেখানে আর্থিক রোজগার হয়তো ভালো করবেন, কিন্তু আপনার কর্ম যেখানে করবেন সেই জায়গার পরিবেশ পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো হবে না, একটা প্রবলেমেটিক ফিল আপনাকে কিন্তু দিতে পারে, ঠিক আছে? কিন্তু আপনার বিদেশেই কর্মযোগ রয়েছে, আবার যে আপনি বিদেশে যাবেন। কিন্তু আপনাকে আমি বলে রাখি, আপনার দ্বিতীয় বিবাহ আপনার কিন্তু যোগ অলরেডি চলছে। দ্বিতীয় বিবাহ আপনার ক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় বিবাহ হবে, আপনার 2025-এই আপনার দ্বিতীয় বিবাহ হয়ে যাবে আবার, কিন্তু প্রবলেম দেবে। আপনি এই জায়গাগুলোর একটু প্রতিকার প্রতিবিধান একটু করিয়ে নেবেন। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি, আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি এক এক করে। যেটা বলি, প্রথমেই লগ্ন নবমের প্রতিকার, এবং বুধ যেহেতু জলরাশিতে অবস্থান করছে এবং ষষ্ঠের সঙ্গে কম্বিনেশন রয়েছে, তার প্রতিকার। এই প্রতিকারগুলো করলে আপনার যেটা হবে কি, দ্বিতীয় বিবাহের সংযোগ 2025-এর মধ্যেই কমপ্লিট হবে আবার, যাতে সেই সংযোগটা হয় যদি, তাহলে যাতে আপনার দাম্পত্য জীবনে কোনো প্রবলেম না আসে এবং কর্মজীবনে আপনি যাতে উন্নতি সাধন করতে পারেন, তার জন্য লগ্ন নবমের প্রতিকারটা করা অত্যন্ত বাঞ্ছনীয়, ঠিক আছে? আপনি যদি পারেন অনুষ্ঠানের পরে আমার যে মোবাইল নাম্বার রয়েছে, আপনি একটা ফোন করে ডিটেলসে জেনে নেবেন, ঠিক আছে? তো এই জন্য আমরা সবসময় বলি যে যাদের ক্ষেত্রে প্রবলেম রয়েছে, এই যে একটু আগে বললাম দিদি ফোনটা করলেন,
এনার ক্ষেত্রে প্রথমে আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে প্রবলেম, এবং উনি সেটাই ফেস করেছেন। এবং সেকেন্ড যেটা, ওনার কর্মজীবন নিয়ে প্রবলেম, উনি বাইরে থাকতেন সমস্ত কিছু, কিন্তু কাজের জায়গায় হ্যাপি নন। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে যদি আপনারা ধরুন, আমরা সাধারণত যারা আপনারা ফোন করছেন বা আমার চেম্বারে আসছেন, আমরা সাধারণত সূত্রগুলো পাই কি আপনার জন্মছক, আপনার হস্তরেখা এবং আপনার সংখ্যাতত্ত্ব। আমরা তো এখান থেকে আপনার হস্তরেখা পাবো না, সংখ্যাতত্ত্বও পাবো না, আমরা জাস্ট ডেট অফ বার্থকে বেস করে বলতে পারছি। তো আপনি যখন কাছে আসবেন বা আমার চেম্বারে আসছেন, তখন কিন্তু আপনার স্বাগত, আপনি লাইনে থাকুন। আপনার হস্তরেখা এবং আপনার সংখ্যাতত্ত্ব এবং সেই সঙ্গে আপনার জন্মকুণ্ডলীকে সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচার, আমি সবসময় একটা জোর দিই কিন্তু বিচারের ওপর, এবং বিচারের ওপর জোর দিই বলে কিন্তু আপনাদের প্রত্যেকটা জায়গাকে আমি ভালো করে ধরতে পারি। হ্যাঁ, ফোনে কোনো বন্ধু ফোন রয়েছেন। হ্যাঁ, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আমি সুমনা ভৌমিক বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, নমস্কার দিদি ভাই, আপনাকে মেয়ের নাম বলুন। মেয়ের নাম শ্বেতা ভৌমিক। শ্বেতা ভৌমিক। শ্বেতা ভৌমিক, হ্যাঁ, একটু জন্ম তারিখটা বলুন। 2 এপ্রিল 1997। 1997। আর একটু সময়টা বলবেন। সকাল 10টা 5। সকাল 10টা 5। স্থান? হাওড়া হসপিটাল। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। মেয়েকে 18 সালে বিয়ে দিয়েছি। খুব মানে পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মানে কি বলবো, মানে আমি বুঝতে পারছি না, এত অশান্তি চলছে ওদের মধ্যে। বেশ, আমি বলে দিচ্ছি। বুধবার ছিল কি শ্বেতার জন্মবারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার। লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, নবমী কৃষ্ণপক্ষ তিথি ছিল, সূর্য সিদ্ধান্ত যোগ, শিবযোগ, গণ হচ্ছে নরগণ। আচ্ছা, প্রথমে যেটা বলি, ওর ক্ষেত্রে যে শুক্র, ঠিক আছে, শুক্রটা হচ্ছে তুঙ্গি রয়েছে কিন্তু বুধের নক্ষত্রে। ঠিক আছে, আবার আপনি যদি একটু খেয়াল করেন জন্মছকের মধ্যে মঙ্গলটা কিন্তু রেট্রোগেট রয়েছে। মঙ্গল হচ্ছে উত্তর ফাল্গুনী রবি নক্ষত্রে 27 ডিগ্রিটা অবস্থান করছে। আমি যদি লগ্ন কেন্দ্রিকগতভাবে দেখি, ওর লগ্ন যে সাপেক্ষ, এই লগ্ন সাপেক্ষে কিছু কিছু কম্বিনেশন, অর্থাৎ বিশেষ করে রবি, শুক্র, শনি এবং কেতু একই ঘরে অবস্থান করছে। এবং মেয়ের ক্ষেত্রে যদি সম্পূর্ণ চক্রমটা আপনি ভালো করে খেয়াল করেন, ওর সপ্তম ভাবের সঙ্গে ষষ্ঠের একটা সংযোগ রয়েছে। এই যে সপ্তম ভাবের সঙ্গে ষষ্ঠের সংযোগ হয়ে গেল, আবার একাদশপতি সেখানে মেলিপিক বা নিচস্থ হয়ে গেছে, যার জন্য দেখা যাবে কি আপনি মেয়ের যখন বিবাহ দিয়েছিলেন জটক বিচার করেছিলেন কি, কারণ আমি মনে করি আপনার মেয়ের সপ্তম ভাবটা যথেষ্ট ড্যামেজ। এই ড্যামেজ হওয়ার জন্য যেহেতু একাদশপতিটা নিচস্থ, সপ্তম ভাবের সঙ্গে ষষ্ঠের সংযোগ, আবার সেখানে একাদশপতি নিচস্থ হয়ে রয়েছে, তাহলে এই মেয়ের বিবাহ যখন হবে তার দাম্পত্য জীবনে প্রবলেম আসবে, এটা অবধারিত, এটা হবেই। এটা আপনি যখন কোনো জ্যোতিষীকে দেখাতেন তিনি কিন্তু আপনাকে এটা গাইড করে বলে দিতেন। কিন্তু আপনার যেহেতু মেয়ের এখন বিবাহ হয়ে গেছে, এখন এমন একটা পর্যায়ে যাবে সেখানে জামাইয়ের সঙ্গে বা শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে মারাত্মক চরম অশান্তি হবে এবং মেয়ে মানসিক শান্তি প্রচণ্ড পরিমাণে বিঘ্নিত হবে এবং আপনার কাছে হয়তো চলেও আসতে পারে, এরকম কম্বিনেশন কিন্তু আছে। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, মেয়ে বিবাহ দিয়েছেন কিন্তু এই জায়গাটাকে এখন যেহেতু মেয়েটির বিবাহ হয়ে গেছে, ঠিক আছে, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, মেয়ের জায়গায় বিয়ে হয়ে গেছে, তাহলে এই জায়গাটাকে আপনি কিন্তু এখন ঠিক করে নিতে পারেন। কারণ মেয়ের সপ্তমের সঙ্গে ষষ্ঠের কম্বিনেশন এবং একাদশপতি যার নিচস্থ অবস্থাতে থাকে, তাহলে তার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু চরম ভোগান্তির শিকার হবে এবং আস্তে আস্তে এই জায়গাটা ডিভোর্সনের পর্যায়ে যেতে পারে। কিন্তু আপনি পারলে এই একাদশ ভাব এবং ষষ্ঠ ভাবের যদি প্রতিবিধান করতে পারেন, আমি সেটার ক্ষেত্রে বলতে পারি এখানেই কিন্তু ভালো ঘর করতে পারে। এই জায়গাটার কিন্তু কম্বিনেশন রয়েছে, পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু ওর জন্মছকের প্রতিবিধানের ওপর। তাহলে এই প্রবলেমটা তো ফেস করছেন কতদিন হলো বা কত বছর হলো? বছর দেড় ধরে করছে। মেয়ে এখন কিন্তু কিছু বলেনি, ওর তো বাবা নেই, বাবা অনেকদিন আগে মারা গেছে। ও আমাকে বলেনি মা তুমি কষ্ট পাবে, আমাকে বলছে তুমি কষ্ট পাবে তাই তোমাকে বলিনি। কিন্তু কষ্ট পাবে, মেয়ে তো কষ্ট পাচ্ছে প্রচন্ড পরিমাণে। তো আপনি কোথায় থাকেন যদি পারেন অনুষ্ঠানের পরে আমাকে একটা ফোন করবেন, এই জায়গাটাকে নিয়ে আমি কি আমার মেয়ে হাওড়ায় থাকে, আমি ওখানে এসেছি, আমি হাওড়ে থাকি বালিচকের। হ্যাঁ বুঝতে পেরেছি, হাওড়, পশ্চিম মেদিনীপুর হাওড়, তাই তো?
হ্যাঁ, তো আপনি যদি পারেন অনুষ্ঠানের পরে আমার নাম্বারটাতে একটা ফোন করে নেবেন, বা আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন করলে ওরা আপনাকে হেল্প করে দেবে কবে কোথায় আমি থাকছি, একটু আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন। ওর ষষ্ঠপতির একাদশপতি যদি প্রতিকারটা করা থাকে তাহলে কিন্তু মেয়ে খুব হ্যাপি থাকবে, ভালো থাকবে। আর না হলে কিন্তু মেয়ের দাম্পত্য জীবনে ডিভোর্সের পর্যায়ে কিন্তু হতে পারে, কারণ এই কম্বিনেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। হাওড়া বালিতে চেম্বার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি অনুষ্ঠানের পরে আমাকে একটা ফোন করে নেবেন। বলে দিচ্ছে দিদি, বলে দিচ্ছে নাম্বারটা, ঠিক আছে? বাস কলের নাম্বারগুলো যাচ্ছে, একটু নোট করে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দাদা। প্রোগ্রাম প্রায় শেষের মুখে, আমি তাও আরেকবার জানিয়ে দিই, 9831707058 নম্বরে ফোন করবেন, অথবা 9874207060 নম্বরে ফোন করবেন। একটাই দাদা সবসময় কথা বলে, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। সুব্রত চক্রবর্তীর কিন্তু এটাই সবচাইতে বড় পাওয়া, যে আপনাদের সুস্থতা এবং আপনাদের তরফ থেকে যে এত ভালোবাসা আমরা পাচ্ছি কিংবা দাদা পাচ্ছেন, আপনাদের যে পুঙ্খানুপুঙ্খ প্রতিকার দাদা করতে পারছেন, এটাই আমাদের সবচাইতে বড় সাফল্য। এরপরে আপনারা সুব্রত চক্রবর্তীকে কোথায় দেখাতে পারবেন সেটা একটু জানিয়ে দিচ্ছি। সোমবার শ্যামবাজারে বিকেল 4টে থেকে 8টা, রবিবার আর মঙ্গলবার গড়িয়াতে, ফার্স্ট উইক আর লাস্ট উইক বুধবার এবং বর্ধমান আর দুর্গাপুরে, বৃহস্পতিবার নৈহাটি ব্যারাকপুরে আপনারা 5টা থেকে 7টা অবধি দেখাতে পারবেন, নৈহাটিতে 7:30 থেকে 9টা দেখাতে পারবেন, শুক্রবার দেখাতে পারবেন পশ্চিম মেদিনীপুরে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত, শনিবার হাওড়ার বালির দুপুর 2টো থেকে 8টা পর্যন্ত, শিলিগুড়ি প্রত্যেক মাসেই দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সেবক মোড়ে রত্নভান্ডার জুয়েলার্সে। আবার শিলিগুড়িতে 15 থেকে 19 তারিখ অবধি আপনারা পাচ্ছেন সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলারে। প্রত্যেক মাসে কিন্তু সুব্রত চক্রবর্তী বসছেন এবং আপনারা আপনাদের প্রতিকার করতে পারেন, এবং দাদাকে দেখিয়ে কিন্তু একটা সঠিক দিশা আপনাদের জীবনে কিন্তু আপনারা অবশ্যই পেতে পারেন, যাতে আপনাদের জীবন আরো উন্নত হয়, আরো আপনারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন। দাদা, যেটা আমরা কথা বলছিলাম শত্রুতা নিয়ে আর কি, সেটা যদি আরেকটা কম্বিনেশন বলে দিই, খুব ইম্পর্টেন্ট। যাদের জন্মছকে রাহু সঙ্গে কম্বিনেশন বুধের হয়ে থাকে, রাহুর সঙ্গে বৃহস্পতির কম্বিনেশন বা রাহুর সাথে শুক্রের কম্বিনেশন হয়ে থাকে, তাদের কিন্তু শত্রুতা অবধারিত হবে। অর্থাৎ রাহু বুধের কম্বিনেশন, রাহু শুক্রের কম্বিনেশন, রাহু বৃহস্পতির কম্বিনেশন যদি দেখতে পান যে রাহু এই কটা গ্রহের নক্ষত্রের মধ্যে রয়েছে, তাহলে ভাববেন আপনি শত্রুতায় কিন্তু জেরবার হবেন। কিন্তু সেখান থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে কি না, আপনার একাদশপতি কিভাবে রয়েছে, একাদশপতি নবমপতি যদি ভালো থাকে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকতে পারেন। একটা ছোট্ট টোটকা দিয়ে শেষ করব। যাদের শত্রুতা প্রচণ্ড পরিমাণে রয়েছে, আপনার বাড়িতে দেখবেন তেজপাতা রয়েছে, তেজপাতা এবং শুকনো লঙ্কা, তেজপাতার মধ্যে আপনার যে শত্রু রয়েছে বা অনেকজন হতে পারে, তাদের প্রত্যেকের নাম যদি লাল কালিতে তেজপাতার উপরে লিখে একটা শুকনো লঙ্কা দিয়ে এবং কর্পূর সহযোগে আপনি আপনার মনস্কামনাকে জানিয়ে, এবং শত্রুতার একটা বগলামুখীর মন্ত্র হয়, সেই মন্ত্রটা হয়তো যদি আপনারা নাও পান নেটেও সার্চ করতে পারেন, ওং লিং বগলামুখী সর্বশত্রু দুষ্টানং বাচং মুখং পদং স্তম্ভয় জিভায়ং কিলয় বুদ্ধিং বিনাশায় নমঃস্বাহা। এই বগলামুখী মন্ত্রটা বলে যদি এই উপকরণটার তেজপাতা শুকনো লঙ্কাকে কর্পূর সহযোগে যদি জ্বালিয়ে দিতে পারেন শনিবার মঙ্গলবার দিন, তাহলে কিন্তু আপনার শত্রুর অনেকটাই কিন্তু দমন ঘটে। আর যদি মনে করেন ডিটেলস আপনি জানতে চাইছেন, আমাকে পরে ফোন করতে পারেন, আপনাকে আমি মন্ত্র সহযোগে টোটকাটাও কিন্তু বলে দেবো। এবং যাদের এই প্রবলেম রয়েছে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি নিবারণ না পান আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে হয়তো নতুন বিষয় নিয়ে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।